আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের জীবন ও জীবিকা ক্লাসে স্বাগতম। আজকে আমরা জীবন ও জীবিকায় বার্ষিক পরীক্ষার জন্য দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি, যেগুলো তোমাদের অভিজ্ঞতা একের আলোকে, এবং এইখান থেকে আশা করি তোমাদের অভিজ্ঞতা এক থেকে যেই রচনামূলক প্রশ্নগুলো যেইটির মান হচ্ছে 5 প্রশ্নগুলো আসবে, সেগুলো এইখান থেকে কমন থাকবে। মূলত আমরা এখান থেকে এই প্রথমার্ধ থেকে 16টি প্রশ্ন দিব এবং 16টি থেকে আশা করি তোমাদের কম বেশি কমন থাকবেই। সো শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসে চলে যাই। আর আমরা প্রথমেই 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। আর অবশ্যই আমরা তোমাদেরকে সবসময় বলবো রানাস টিচিং হোমকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে। আর আমি রানাস স্যার আজকে যেমন তোমাদের ক্লাস নিচ্ছি, প্রতিনিয়ত আমি আমার টিম ট্রাই করব তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার জন্য। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কি? যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো। দেখো, কোনো অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়া হলো ইভেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? নিজের দক্ষতাকে সৃজনশীলভাবে উপস্থাপন করা সম্ভব এই ধরনের কার্যক্রমে। ইভেন্ট ম্যানেজমেন্টের লক্ষণীয় দিকগুলো দেখো, আমরা কয়েকটা দিক দেখি। দলগত যোগাযোগের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, আয়োজনে অভিনবত্ব আনয়ন, চাহিদা উদ্দেশ্য অনুযায়ী অনুষ্ঠান সাজানো, নিষ্ঠার সঙ্গে মিতব্যয়ী বাজেট প্রণয়ন ও পরিচালনা, আয়োজনে শৃঙ্খলা, নিরাপত্তা এবং সকলের প্রবেশগম্যতা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের মধ্যেই আয়োজন সম্পন্ন করা, আয়োজনে প্রয়োজনীয় সব জিনিসের প্রাপ্তি, অনুমতি গ্রহণ ইত্যাদি নিশ্চিত করা, আয়োজন শেষে পরিচ্ছন্নতা নিশ্চিত করা। এবার আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে পারিবারিক মজুদ খতিয়ান বলতে কি বুঝো? পারিবারিক মজুদ খতিয়ান, দেখো আমরা এটা কিন্তু এর আগের ভিডিওতে পড়েছিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং পারিবারিক মজুদ খতিয়ান ব্যাখ্যা এভাবে করে দিলে তুমি আশা করি 5-এ ভালো একটা মার্কস তুলতে পারবা। ফায়ার ড্রিল আয়োজনে অগ্নি নির্বাপক দল কয় ভাগে ভাগ করা হয়ে থাকে? দেখো এখানে আমরা দেখি অগ্নি নির্বাপক উদ্ধার কাজ পরিচালনা ও আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য 3 ভাগে ভাগ হয়ে থাকে। এই 3 ভাগের বিস্তারিত আলোচনা আমরা এখানে দেখব, ঠিক আছে? হলুদ রঙের অ্যাপ্রন পরে থাকে যারা, অ্যাপ্রনের পেছনে লাল রঙে ফায়ার আগুন লেখা থাকে, প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ তারা করে থাকে। এটা একটা দল। উদ্ধারকারী দল হলুদ রঙের অ্যাপ্রন পরে থাকেন, অ্যাপ্রনের পেছনে লাল রঙের রেস্কিউ লেখা থাকে, উদ্ধার লেখা থাকে। এই দলটি আহত লোকদের উদ্ধার করে, ঠিক আছে? আর প্রাথমিক চিকিৎসা এখানে ফার্স্ট এইড লেখা থাকে, ঠিক আছে? ফার্স্ট এইড লেখা থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো স্থানে আগুন লাগলে করণীয় কি? ঠিক আছে, দেখো করণীয়টা কি আমরা লিখি। বিচলিত হওয়া যাবে না, কল দিতে হবে। পরিধানের কাপড়ে আগুন লাগলে গায়ে ভেজা কম্বল জড়াতে হবে অথবা মাটিতে গড়াগড়ি দিতে হবে। আগুন নিয়ন্ত্রণ করার সম্ভব না হলে দ্রুত নিরাপদ স্থানে সরে আসুন এবং অন্যদেরকেও সাহায্য করুন বের হয়ে আসতে। আর 5 নম্বরটা, বাসায় আগুন লাগলে আগুনের ধরন বুঝে তা নির্বাপনের চেষ্টা করুন। গ্রামের চুলায় আগুন ধরলে ভেজা কাঁথা বা বস্তা দিয়ে ঢেকে দিয়ে আগুন নেভানো যায়। এবার দেখো ফায়ার ড্রিল পরিচালনায় কী কী সুবিধা অসুবিধা রয়েছে, এটা একটু তোমরা নিজেরা কষ্ট করে পড়ে নিবা, যেহেতু আমরা 16টা আলোচনা করব, কারণ এটা আমরা ওই এর আগে আমাদের ক্লাসে, যেটা হচ্ছে এই অধ্যায়ের পার্ট 2 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করেছি। কিভাবে কোনো কঠিন কাজ আনন্দদায়ক করা যায়? দেখো, কাজ যতই কঠিন হোক না কেন, যদি কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহ থাকে তাহলে কঠিন কাজও সহজ হয়ে যায়। কেননা কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহ শরীরকে সক্রিয়ভাবে কষ্ট সহ্য করার প্রস্তুত করে তোলে। অনেক কঠিন কাজ করার পরও তার সাফল্যের দিকে তাকালে মনে আনন্দ ভরে ওঠে। তাই কাজের বাস্তবতা ও কঠোর পরিশ্রমের পর সাফল্য পাওয়ার আগ পর্যন্ত এটা বলা যাবে না আমি খুব ক্লান্ত, তাহলে ব্যর্থতা জেঁকে বসবে। বরং নিজেকে বলতে হবে আমি ক্লান্ত নই। এতে রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে, কাজের উদ্দীপনা তৈরি হবে, আর কাজের সফলতায় আনন্দিত ও উৎফুল্লিত করে তোলে। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, নিজের হাতে কাজ করি, নেই তাতে কোনো লাজ। সো এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন। শিক্ষার্থীরা, নিজ হাতে নিজের কাজ করতে কোনো লাজ নেই। আমরা দেখো, আমরা যদি আমাদের কাজগুলো
আমরা যদি আমাদের কাজগুলো নিজেরাই করি, এতে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও পরিবারের সুখ সমৃদ্ধি নিয়ে আসে। এভাবে আমাদের পরিবারের কিছু কাজ থাকে, আমাদের সামাজিক কিছু কাজ থাকে, যা আমাদেরকে দায়িত্ববান গড়ে তোলে। আরও একটু ব্যাখ্যা আমরা করব, ঠিক আছে, যেহেতু 5 নম্বরের। সো দেখো এখানে আমরা একটু ব্যাখ্যা দেইনি, কিন্তু তোমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবা, কারণ 5 নম্বরে যেত। সো একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো, আমরা জাস্ট মূল থিমটা বুঝাই দিছি। এবার 8 নম্বর, আমরা কিভাবে পরিবারকে দেখো আর্থিক কাজে সহায়তা করতে পারি। মানে পারিবারিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো পরিবারের আর্থিক কাজে সহায়তা করা, তাই তো? সো দেখো আমরা এখানে কি বলি, যে আমরা, ঠিক আছে, পরিবারকে বিভিন্নভাবে আর্থিক কাজে সহায়তা করতে পারি। যেমন নিজের পোশাক দোকানে ইস্ত্রি না করে নিজেই করি, এতে কিছু আর্থিক ব্যয় কমে। পরিবারের বিভিন্ন কাজে সহায়তা করলে গৃহকর্মী বাবদ খরচ বেঁচে যায়। অল্প দূরত্বের রাস্তা হেঁটে গেলে কিছু খরচ বেঁচে যায়। অযথা খরচ কমিয়ে দিয়ে আমরা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারি। সো এখানে বলছে যে অপরদিকে এখানে আরও কিছু আছে, যেটা আমরা একটু পড়ে নিব। এবার দেখো পরিবারে পারিবারিক মজুদ ব্যবস্থাপনার সুফল একটু পড়ে রাখবা, পয়েন্ট করে লিখবা সুন্দরভাবে, ব্যয় কমে ব্যাখ্যা লিখবা, সময়ের এই ব্যাখ্যাগুলো তোমরা সুন্দর করে লিখবা, এবং যখন পরীক্ষায় লিখবে, ঠিক আছে, পয়েন্ট করে 5 নম্বর প্রশ্ন এটা নীলকাই দিয়ে লিখবে পয়েন্টটা, ঠিক আছে। তারপরে এই পয়েন্টটা নীলকাই দিয়ে, সবগুলো পয়েন্ট নীলকাই দিয়ে লিখবে, পয়েন্ট করে লেখার চেষ্টা করবে, ব্যয় কমে ব্যাখ্যা করবা, সময়ের সাশ্রয় হয় ব্যাখ্যা করবা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় না ব্যাখ্যা করবা। পারিবারিক মজুদ ব্যবস্থাপনার বিবেচ্য দিকগুলো কী কী, এটাও আমরা পয়েন্ট করে রেখেছি। আগে ক্রয়কৃত মজুদ আগে ব্যবহার, যেটাকে আমরা মানে যেহেতু আমি একজন কমার্সের স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটে করে থাকি ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো পদ্ধতি করে থাকি। কী পরিমাণ মজুদ হাতে রেখে পুনরায় ক্রয়ের উদ্যোগ নিতে হবে তা নির্ধারণ করা, পয়েন্ট লিখলাম। গতে বলছে বেশি পরিমাণ অথবা পাইকারি ক্রয়ের ব্যবস্থা করা। কী পরিমাণ পণ্য নতুন করে কিনতে হবে তা নির্ধারণ করা। দেখো আমি ব্যাখ্যাগুলো পড়তেছি না, তোমরা একটু সুন্দর করে ব্যাখ্যাগুলো করবা, নাইতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা বেশি পরিমাণ কি হবে, মনোটোনাস হয়ে যাবে শিক্ষার্থীরা। 11 নম্বর প্রশ্নটা একটু দেখো, আশা করি 11 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। চলো আমরা পড়ি 11 নম্বরটা। অনুষ্ঠান পরিচালনায় কি কি দক্ষতা গুরুত্বপূর্ণ আলোচনা করো। শিক্ষার্থীরা যোগাযোগের দক্ষতা লাগবে, ঠিক আছে, ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তারপরে দেখো সংগঠন ও সময় ব্যয়ের মানে সময় ব্যবস্থাপনার দক্ষতা, 2টা পয়েন্ট করলাম। তারপর হচ্ছে বাজেট ব্যবস্থাপনার দক্ষতা, ঠিক আছে, সৃজনশীলতা ও উদ্ভাবনীয় দক্ষতা, 4টা। তোমরা চাইলে আরও কিছু পয়েন্ট তৈরি করতে পারো, আমি তো এগুলো জাস্ট হচ্ছে তোমাকে ধারণা দেওয়া, কিন্তু আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করবা তুমি নিজের ভাষায়। তোমার বিদ্যালয়ে মানে শিক্ষা প্রতিষ্ঠানে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। সো দেখো আমার শিক্ষা প্রতিষ্ঠানে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য একটি অনুষ্ঠান তৈরি করা হলো। অনুষ্ঠান স্থান শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় মঞ্চ। অনুষ্ঠানের সময় 7টা। অনুষ্ঠানের লক্ষ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা রক্ষা প্রসঙ্গে অনুষ্ঠানের কার্যসূচি। দেখো কার্যসূচিতে আমরা দিব অনুষ্ঠানের সূচনা, সঙ্গীত পরিবেশনা, ঠিক আছে। তারপরে আমরা দিব কি, দেখো স্বাগত বক্তব্য, পুরস্কার ও সম্মাননা, প্রধান অতিথির বক্তব্য, সমাপনী অনুষ্ঠান। সো এই যে আমরা করলাম কিভাবে আমরা একটা অনুষ্ঠান করতে পারি। দেখো তোমার স্কুলের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে, তবে 8ম শ্রেণীর ক্লাস ক্যাপ্টেন হিসেবে আয়োজনটির আহ্বায়ক হলে কিভাবে অনুষ্ঠানটি আয়োজন করবে, খুবই সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও, হোপফুলি তোমরা পেরেছো স্ক্রিনশট নিতে শিক্ষার্থীরা। এরপরে দেখো 14 নম্বর, মনে করো তুমি তোমার মায়ের ছোটবেলার বান্ধবীদের একটা মিলন মেলা আয়োজনের দায়িত্ব পেয়েছো। মায়ের ছোটবেলার বান্ধবী কিন্তু মনে রেখো। আনন্দঘন পরিবেশের দিনটি তাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানটি কিভাবে পরিচালনা করবে তার পরিকল্পনা করো, ঠিক আগের প্রশ্নগুলোর মতো। সো যেহেতু দেখতে পাচ্ছ এখানে আমরা একটা উত্তর দিয়েছি, এই যে আমি একটু ফ্রেম করে দিয়েছি, ফ্রেম করে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও শিক্ষার্থীরা, খাতায় তুলে ফেলবা বা সামহাও যে কোনো ওয়েতে লিখে ফেলবা, ঠিক আছে, পড়লেই বুঝতে পারবা, এত আহামরি কঠিন এটা না। এখন দেখো তোমার পরিবারের মজুদ ব্যবস্থার লক্ষ্যে তুমি কি কি পদক্ষেপ নিয়েছো। দেখো কি কি পদক্ষেপ হতে পারে। পরিবারে যেসব নিত্য প্রয়োজন হয় সেগুলোর তালিকা তৈরি করেছি। দ্রুত পচনশীল পণ্যগুলোকে পৃথক করেছি। পরিবারের চাহিদা ও আয়ের উপর ভিত্তি করে সাপ্তাহিক ও মাসিক পারিবারিক মজুদ খতিয়ান তৈরি করেছি। মজুদের খতিয়ানে পণ্যের নাম, পরিমাণ, মূল্য অনুমান করে নির্ধারণ করেছি। আরও যা যা আছে আর কি সেই জিনিসগুলো লিখে দিলাম।
সো লাস্ট কোশ্চেন, আমাদের মজুদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো? 5 নম্বর প্রশ্ন, একটু বড় করে লিখতে হবে, মনে রাখবা। সো দেখো আমরা এখানে কি করব খেয়াল করো। সো কমেন্ট করে জানাবা শিক্ষার্থীরা তোমাদের এই ক্লাসগুলো কেমন উপকারে আসছে। যদি এগুলো বই থেকে কালেক্ট করা, তারপর আমি চেষ্টা করব যে তোমাদের সামনে উপস্থাপন করার, কারণ সকলের আসলে গাইড বলো বা অন্য কিছু বলো কেনার সামর্থ্য নেই, তাই আমি চেষ্টা করছি যে তোমাদেরকে এগুলো এখানে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সো 16 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পেরেছো, স্ক্রিনশট নিয়েছো, একটু পড়ে নিও। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, রানা স্টিচিং হোমের সাথে। আসসালামু আলাইকুম।